স্টুডেন্ট সারাই রাজ্যে আলো সারা নদী ঝলমল করছে। আত্মীয় স্বজন সবাই তৈরি হয়ে গেছে ওই বিয়ে দিতে যাবার জন্য। ভোলা, এই হারামজাদা ভোলা, উফ, আমার হয়েছে যত জ্বালা। কি হয়েছে গিন্নিমা? কি হয়েছে মানে বরের বেরোনোর সময় হয়ে গেছে। বরকে বরণ করবো বলে কখন থেকে বরণ ডালা নিয়ে আমি অপেক্ষা করছি, আর বর এখনো আসছে না। আসবে কি করে? বরের যে এখনো সাজগুজে সাজা হয়নি। কত আর সাজবে? ওদিকে বরের জিনিসপত্র গাড়িতে তোলা হলো কিনা কে জানে। হারামজাদা মুখ করা ভোলাটা কোথায় কি করছে জানিস? তার কি আর দম ফেলা সময় আছে গিন্নিমা? সে যেন চারিদিকে দোষ হাতে কাজ সামলাচ্ছে। তুই থাক, তোকে আর ভোলার হয়ে ও দালালি করতে হবে না। এই, হারামজাদাটা নাকি দোষ হাতে কাজ সামলাচ্ছে, কোথায় গিয়ে মজলিস করছে তা কে জানে। ভোলা, এই এক্ষুনি বেটা ভোলা। মানবী, আজকে দিনও ছেলেটাকে গালমন্দ না করলে নয় কি? বেশ করেছিস। এই এই তোমার জন্য হারামজাদাটা মাথায় উঠে বসেছে। এত করে বললাম ভোলা, বরের বেরোনোর সময় হয়ে এসেছে, বিয়ের জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে গাড়িতে তুলে দিস। অথচ এখনো সে হারামজাদার টিকটিটা পর্যন্ত দেখতে পাচ্ছে না। তোমার একটা ফরমাইশ পালন করায় সামান্য দেরি হয়, তুমি তাকে গালাগাল করছো। অথচ দেখবে যাও ছেলেটা সারাদিন কি নাই পরিশ্রম করে চলেছে। ঠিকই বলেছেন কর্তা বাবু। প্যান্ডেল ঠিক মতো হয়েছে কিনা, লাইট ঠিক মতো সাজানো হয়েছে কিনা, রান্না ঠাকুর ঠিক মতো জিনিসপত্র পাচ্ছে কিনা, তারপর অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সমস্ত কাজে খাতে সামলাচ্ছে। সামলাবে না তো কি? বলে যখন অষ্টে পিষ্টে গেলে তখন তুই দেখতে পাস না? ছি, মানবী, ছি। মা হয়ে ছেলেকে খাওয়ার খোঁড়া দিচ্ছ? বলে কিচ্ছু নেই। না, নেই। নেই। ওর জন্য অনেক আগে আমার এই বিবেকের ঘরে তালা দিয়ে ফেলেছি। এ হারামজাদাটা জন্মের পরে মাকে খেতে পারে, সেই অলক্ষণের ছেলের মা আমি কোনোদিনও হতে পারবো না। না গিন্নিমা, না। বড় দাদা বাবু তোমার নিজের মাই হলো, সে কোনোদিন তোমাকে না বলে মেনে নিতে পারবে। মা হওয়ার আসল গুণ সে মমতাটাই তো ওর মধ্যে নেই। তাই তো আমার মাঝে মাঝে ভয় হয় যে মেয়েটা এই সংসারে আমাদের বৌমা হয়ে আসছে, তাকে তুমি ঠিক মেনে নিতে পারবে তো? যে মা হিসাবে যোগ্য নয়, সে কতটা যোগ্য শাশুড়ি হয়ে উঠতে পারবে তা নিয়ে আমার সন্দেহ হয়। এই যে বড় ভাব, আজ আমার ছেলের বিয়ে, কোথায় একটু মন খুলে আনন্দ করব তা নয়, উল্টে তুমি খরচা মারতে এসেছো। রইলো তোমার বিয়ে বাড়ি, আমার যেদিকে দু চোখ যায় আমি সেই দিকে চললাম। আরে নিনু যাবে বিয়ে করতে, সঙ্গে যাবে কে? এ বাড়িতে আছে ভোলা বেড়া। আরে কবর বেঁধেছে। ঢং দেখলে আর বাঁচা যায় না। এবার থামো তো দাদা, তোমার এই কাণ্ড কারখানা দেখে হেসে হেসে আমার পেটে ব্যথা হয়ে গেল। আরে ভাই, হাসির আর কি দেখলি? তোর বিয়েতে নাচে গানে আনন্দে আমি একেবারে বাড়ি মাতিয়ে রাখবো। তোকে আর জোকার সাজে লোক হাসাতে হবে না। বলি তোকে যেসব কাজের দায়িত্ব দিয়েছিলাম, আরে সব সারা হয়ে গেছে মা। প্যান্ডেলে কোথায় নতুন বউ বসবে, কোন দিকে অতিথিরা বসবে, কোথায় ঝাড়বাতি লাগাতে হবে, সব কিছু সেরে ওরের গাড়ি সাজানো পর্যন্ত আমি নিজে দাঁড়িয়ে থেকে করেছি মা। হ্যাঁ বললো আমার গাঁও বড় দাদা বাবু, আমি বড়ের গাড়িতে তুলে দিয়ে আসি। ওর কাজ, তাই ওকেই করতে হবে। হাই হাই বাবা দিলু, এইবার বরণটা সেরে ফেলি। এইখানে বস বাবা দিলু, এইখানে বস। আশ্চর্য তো মা, সবাই তো জানে যে আমি বিয়ে করতে যাচ্ছি।
আমাদের বাড়ির গৃহলক্ষ্মী আনতে যাচ্ছে। আর গৃহলক্ষ্মী কখনো দাসী হয় না গিন্নিমা। চুপ কর মুখ পোড়া। বলি সব ব্যাপারে হাত বাড়িয়ে তোদেরকে কথাই বলতে হবে। ওরা তো ভুল কিছু বলেনি মানবী। তোমার ছেলে তোমার জন্য দাসী নয় গো, বৌমা আনতে যাচ্ছে, বৌমা। বলি বুড়ো ভাম, তোমার কি বিমরতিটা পেয়েছে নাকি আচার বিচারগুলো সব ভুলে বসে আছো? আগেকার আচার বিচার অনেক পাল্টে গিয়েছে মা। এখন হয়তো সবাইকার সামনে আমি তোমায় বলে গেলাম যে তোমার জন্য বৌমা আনতে যাচ্ছি, কিন্তু পরে দেখলে সেই তোমাকে দাসী বানিয়ে বসে আছে। আরে পাগল, তুই যাকে বিয়ে করতে যাচ্ছিস সে হলো আমাদের বাড়ির গৃহলক্ষ্মী, আর আমাদের মা তিনি হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা পার্বতী। আর পার্বতী পার্বতী তো লক্ষ্মীরই মা, তাই না? কাজে লক্ষ্মী কখনো তার মাকে দাসী বানাতে পারে না রে ভাই। এই এই হারামজাদা, তোকে এত কথা কে বলতে বলেছে শুনি? বলি কি তোর জন্য কি সব আচার বিচারগুলো ঠিক মতো পালন করতে পারবে না? এই হারামজাদা, তুই কি বলতে চাস? আমার নীলুর এই শুভ কাজে কোনো অমঙ্গল ঘটুক? মা, শুধু দাদাকে দোষারোপ না করে তাড়াতাড়ি তুমি তোমার এই আচার বিচারগুলো সেরে ফেলো। এবার যে আমাদেরকে বেরোতে হবে। হ্যাঁ, আমি তো সেটাই করতে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু এই হতবাদাটা আমার মগজটাকেই বিগড়িয়ে দিল। আবার প্রথম থেকে শুরু করতে হবে। বস বস বাবা, এইখানে বস। বাবা, তুই কোথায় যাচ্ছিস বাবা? তোমার জন্য বৌমা আনতে যাচ্ছি মা। এটা তুই ঠিকই বলেছ ছোট বাবু। আরে সাপও মরলো, আরো কিছু লাঠিটাও ভাঙলো না। তোদেরকে আর টিপ্পনি করতে হবে না। বলা বাড়ির জিনিসপত্র গাড়িতে তুলে দিয়ে শিগগির আয়, এখন অনেক কাজ বাকি। ওর আবার কি কাজ? কি কাজ মানে? এই যে ডেকোরেশন জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলো পাহারা দিতে হবে না? বলি একটা জিনিস চুরি হলে তার কোনাগারটা কে দেবে শুনি? কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে নেই মা, আমি সব কিছু গুছিয়ে আমি ঘরের মধ্যে তুলে রেখেছি। আমি ভাইয়ের বিয়ে দিতে যাব বলে। কি বললি? কি বললি হতবাদা? তুই আমার নীলুর বিয়ে দিতে হ্যাঁ, যাবি? যাবো তো। এই জন্যই তো আমি দেখো না কেমন সেজে গুজে এসেছি। জানো মা, নীলু যদি আমার চেয়ে বড় হতো না তাহলে ওর কোলে বসে আমি নিতপর যেতাম, কিন্তু ও তো আমার ছোট ভাই, তাই ওকে আমি কাঁধে চড়ে সাতটা পর্যন্ত পৌঁছে দেবো। না, তোর বিয়ে দিতে যা হবে না। কেন যাওয়া হবে না? আমার বিয়েতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আনন্দ করবে, আর আমার নিজের দাদা সেই আনন্দে সামিল হতে পারবে না। আরে তুই কেন বুঝছিস না বাবা? সম্পর্কে ও তোর দাদা হলেও তো নিজের দাদা নয়। আর তাছাড়া দেখ না, এই পোশাক আশাক চেহারাটা দেখ, যেন মনে হচ্ছে এই বাড়ির কাজের চাকর। শোন শোন, এই হতভাগাটা যখন ওখানে গিয়ে তোকে দাদা দাদা বলে ভাই ভাই করে আদিক্ষেতা করবে, তখন তাদের সামনে তোর সম্মানটা থাকবে তো? দাদা ভাইকে ভাই বলে ডাকলে কোনোদিন অসম্মান হয় না গিন্নিমা। আমি জানি মা, বরঞ্চ তার সম্মান বাড়বে। আমি জানি মা, আমি জানি দাদা তোমার নিজের গর্ভের সন্তান নয় বলে তাকে তুমি এতটুকু সহ্য করতে পারো না। কিন্তু কেন মা, কেন? আমরা তো একই বাপেরই সন্তান, তাহলে দাদা কেন তোমার স্নেহ মায়া মমতা পাবে না? বলো কেন পাবে না? কে বলে আমি মায়ের স্নেহ মায়া মমতা পাই না? কে বলে মা আমাকে উঠতে বসতে গালাগালি দেয়? ওরে বাবা, ওটা গালাগালি নয়, ওটা হলো শাসন। সন্তানরা ভুল ত্রুটি করলে মা তো শাসন করবে। আর একটা কথা মনে রাখিস ভাই, সোহাগ করে যে শাসন করা তো তারই সাজে রে ভাই, তারই সাজে। শুনলে মানবী, অনেক তপস্যা করলে এমন দেব শিশুর গর্ভে ধরা যায়, কিন্তু কিন্তু তুমি তো ভাগ্যবতী মানবী, গর্ভে না ধরো এমন দেব শিশুর মা হওয়ার সৌভাগ্য লাভ করেছো। দেব শিশু না দেব শিশু, সে তো জন্মে প্রমাণ করে দিয়েছে। মানবী! আর তা না হলে যে জন্মে মাকে খেতে পারে সে কখনো দেব শিশু হতে পারে না। তাই তোমাদেরকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার নীলুর বিয়ের শুভ কাজে এই অলক্ষণে অপায়াকে আমি কিছুতেই যেতে দেব না। ওর ছায়া লাগলেও যে কোনো শুভ কাজ অশুভ হয়ে যাবে। কি বললে মা?
পেছনে আমার ছায়া লাগলে যে কোনো শুভ কাজে অশুভ ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটবেই তো, কারণ তুই যে একটা রাক্ষস, তা না হলে জন্মের পর যে মাকে খেতে পারে। চুপ করো মা, বারবার একই কথা বলে আমার ভাগা হৃদয়টাকে তুমি খান খান করে দিও না মা, খান খান করে দিও না। আচ্ছা আচ্ছা, সত্যি কি আমি একটা রাক্ষস? যদি সত্যি আমি ছোটবেলায় আমার মাকে খেয়ে থাকি, তবে তাই যদি হয় তাহলে ছোটবেলায় তুমি আমাকে গোলা টিপে শেষ করে দাওনি কেন বাবা? শেষ করে দাওনি কেন? তোমরা এবার থামবে নাকি এই বড় সাজতে চুলে ফেলে দিয়ে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো? না না ছোট বাবু, না, তুমি এই কথা বলো না। তোমার জন্য একটা মেয়ে কোনে সাজে বসে আছে, তুমি সময় মতো না গেলে মেয়েটা যে লগ্ন নষ্ট হয়ে যাবে। আমি এগুলো গাড়িতে রেখে আসছি ভাই। রেখে আসছি মানে? তুমি যাবে না? কেমন করে যাবো রে ভাই? শুনলি না আমি একটু অপয়া অলক্ষণে আমার ছাড়া রেখে যদি তোর বিয়েতে কোনো অঘটন ঘটে যায় তাহলে যে আমি মরেও শান্তি পাবো না রে ভাই। তুই আয়, আমি এগুলো রেখে আসছি। দাঁড়াও দাদা, অনেকক্ষণ ধরে তোমাদের অনেক নাটক আমি সহ্য করলাম। এবার এবার আমার একটা শেষ কথা তোমরা শুনে রাখো। আর যদি দাদা আমার বিয়ে দিতে যায় তাহলে এই বিয়ে হবে, আর না হলে বিয়ে ক্যান্সেল। নীলু, এরপরেও কি তুই যেতে অস্বীকার করবি রে ভোলা? না বাবা না, ভাই যখন এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন আমি বিয়ে দিতে যাব। এত কিছু হওয়ার পরেও তবু তুই যাবি? মায়ের কথা কি তোর কাছে কোনো মূল্য নেই? বাবা, তোমার কথা আমার কাছে বেদ বাক্য হলো। ভাই যে আবেগের বসে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মা। সত্যি যদি আজও বিয়ে করতে না যায় তাহলে যে একটা মস্ত বড় অঘটন ঘটে যাবে গো। তুমি চিন্তা করো না মা, আমি বরযাত্রীর গাড়িতে যাব না মা, আমি বরের গাড়িতেও যাব না, আমি যাব ওই পাঁচমাদারদের সাথে পিকআপ ফেলে চলে। এই এই শয়তানি মেয়ে, তুই এবার থামবি? সারাদিন ধরে আমি বড্ড টায়ার্ড হয়ে গেছি এবার। আরে সেই সকাল থেকে প্রাণেশ্বরের দর্শন করার জন্য তুই তো টায়ার্ড তো হবেই। ধ্যান করতে আমার বয়েই গেছে, সারাদিন এই শরীরের ওপর দিয়ে যা ধকল গেছে, তার উপর ওই বিয়ের যত সব আজগুবি রীতি মানতে না মানতে আমি একবারে ক্লান্ত হয়ে পড়েছি। এখন তো আমার মনে হচ্ছে বিয়ে না করে আইবুড়ো থাকাই ভালো ছিল। সবুর কর, আর ওই প্রাণেশ্বরের একবার ওই চাঁদমুখটা দর্শন হলেই তোর সারা জীবনে এই ক্লান্তটা একেবারে এক নিমিষেই দূর হয়ে যাবে। না না, তুই থামবি? আরে থামবো কি রে, থামবো কি? এখন তো আমি নাচবো, গাইবো, আর তোকেও আমি নাচাবো। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, পালা বদল হবে এই রাতে, পালা বদল লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, পালা বদল হবে এই রাতে, আজ পালা বদল হবে এই রাতে। এত বড় একটা অঘটন ঘটে গেল, এখানে তোমরা নাচানাচি করছো। অঘটন? কিসের অঘটন? আর আপনি এটা কে? আমি বরের দাদা, ভোলা গো ভোলা। বরের গাড়ি একটা ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে দুমড়ে মুচড়ে দিয়েছে। আমি আপনি 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 সত্যি করে বলুন না, আপনার ভাইয়ের, আমার নীলাদ্রি কি হয়েছে? মাথায় প্রচন্ড আঘাত লেগেছে গো, অজ্ঞান হয়ে পড়েছে। ডাক্তারবাবু বলেছেন 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাকে আর বাঁচানো যাবে না। আমার নিষ্ঠুরের মতো কথা আপনি বলবেন না। আপনি না নীলাদ্রির দাদা?
আপনি কি সত্যি সত্যি নীলাদ্রির দাদা নাকি শত্রু? তাই আমাদের এই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য আপনি এখানে এসেছেন এই মিথ্যে কথাটা রটাতে? নয়, আমি যে নিজের হাতে তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে এসেছি। আমি হাজারবার ভাই ভাই বলে ডেকেছি, কিন্তু আমার ডাকে যে আমার ভাই কোনো সাড়া দেয়নি গো। প্লিজ প্লিজ আপনি আপনি একটিবার থামুন। আপনি আপনি দয়া করে একটিবার বলুন না, আপনি যে কথাটা বললেন সেটা সম্পূর্ণ মিথ্যে। শুধু একটিবার আপনি বলুন, আপনি যা বললেন কেমন করে আমি শান্ত হব রে নয়না? আমার এতদিনের দেখা স্বপ্নগুলো আজ এক নিমিষে ভেঙে চুরমার হয়ে যাবে। না না, হতে পারে না। নীলাদ্রি, নীলাদ্রি, তোমার কিচ্ছু হতে পারে না। আমি তোমার কাছে আসছি নীলাদ্রি, আমি তোমার কাছে কোথায় যাচ্ছিস রে বোন? যে মানুষটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে তোর ভালোবাসার মূল্য দেবে কেমন করে? সেই জন্যই বুঝি নহবতের সুরটা বন্ধ হয়ে গেছে। সেই জন্যই বুঝি হাসি খুশি ভরা বিয়ে বাড়িটাকে গ্রাস করেছে শ্মশানের এক রাত নিস্তব্ধতা। তবে কি তুমি কি মগনের আগে আমার বিসর্জন হয়ে গেল রে দাদা? কাঁদিস না রে বোন, আমি তাকে এভাবে তো রোকালে বিসর্জন হতে দেব না। একটু সবুর কর, আবার হাসি খুশিতে ভরে উঠবে এই সারা বাড়িটা। আজকে লগ্নে আমরা তো বিয়ে দেব। কেমন করে দেবে? আমার ভাই মৃত্যুর সাথে লড়াই করছে, এখনো সে অসুস্থ। আচ্ছা আচ্ছা, শুনুন না, এক কাজ করুন না, বিয়ে এর কথা ভাবনা চিন্তা না করে চলুন না সবাই মিলে আমরা হাসপাতালে যাই। তারপর না হয় সুস্থ হলে তখন না হয় নতুন করে একটা বিয়ের আয়োজন করবেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি এতে বললে 48 ঘন্টার মধ্যে নীলাদ্রির জ্ঞান না ফিরে সে হয়তো আর বাঁচবে না। আর সত্যি যদি নীলাদ্রির জ্ঞান না ফিরে, তাছাড়া আজকের লগ্নে আমার বোনটার বিয়ে না হলে সে যে লগ্ন বস্তা হয়ে যাবে। আর একবার লগ্ন বস্তা হয়ে গেলে আমার বোনটার যে সারা জীবন বিয়েই হবে না। তার মানে তুই কি বলতে চাইছিস রে দাদা? আজ এই লগ্নে আমরা তো অন্য পাত্রের সাথে বিয়ে দেব। দাদা, তোরা কি পাগল হয়ে গেছিস? যে মানুষটাকে আমি এতদিন ধরে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি, আজ তার বিপদের দিনে আজ স্বার্থপরের মতো আমি তার জীবন থেকে সরে দাঁড়াবো? না রে দাদা, না, এ হতে পারে না রে দাদা, এ হতে পারে না, পারে না দাদা, এ হতে পারে না। কেন হয় না রে? কেন হয় না? আজ যদি সত্যি সত্যি লেনে বাবুর কোনো কিছু অঘটন ঘটে যায়, তুই কি সারা জীবনে আবেগ নিয়ে কখনো জীবনকে কাটানো যায় না রে? তাই আমি বলছি শান্তনুদার কথায় তুই রাজি হয়ে যা, তুই অন্য কাউকে বিয়ে কর। আমি কেমন করে রাজি হব রে নয়না? নীলাদ্রিকে যে আমি বড্ড ভালোবাসছি রে নয়না। ওকে নিয়ে যে আমি অনেক স্বপ্ন দেখেছি রে নয়না। সেই স্বপ্নগুলো তুই আমাকে এইভাবে ভেঙে ফেলতে বলিস না রে নয়না, এইভাবে ভেঙে ফেলতে বলিস না। যার বাঁচার কোনো আশা নেই তার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখে কি লাভ রে বোন? তাই বলছি নীলাদ্রিকে তুই এবার ভুলে যা। দাদা, তুই এই কথা বলছিস দাদা? শুধু আমি নয় রে বোন, তোর যারা শুভাকাঙ্ক্ষী তারা প্রত্যেকে এই কথা বলবে। তাই তো বলছি মনকে এবার শক্ত কর। কাকা অলরেডি পাত্র সন্ধান দেখা শুরু করে দিয়েছে। কিছু করে মনে হয়তো কারো না কারো সন্ধান পাওয়া যাবে। দাদা, আমি তোদেরকে হাত জোড় করে অনুরোধ করছি, তোরা আমার এই জীবনটাকে এইভাবে কলঙ্কিত করে দিস না। শোন দাদা, শোন, আমার শেষ সিদ্ধান্তটা আমি তোদেরকে জানিয়ে দিচ্ছি। আমি ওই নীলাদ্রির জন্য 48 ঘন্টা অপেক্ষা করব। আর তার মধ্যেও যদি নীলাদ্রির কিছু হয়ে যায়, তাহলে আমি এই কলঙ্কিনীর বোঝা মাথায় নিয়ে সারাটা জীবন বেঁচে থাকবো। তবু অন্য কারো গলায় আমার এই বরমাল্য আমি দিতে পারবো না রে দাদা, আমি দিতে পারবো না। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস আমার চোখের সামনে তুই তিল তিল করে নিজেকে শেষ করে যাবি আর আমি সেটা নীরবে দাঁড়িয়ে সহ্য করব? না রে বোন, তোর অনেক সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, কিন্তু আর নয়। এবার আমার সিদ্ধান্তই শেষ কথা। হয় তুই আমাদের পছন্দের পাত্রকে বিয়ে করবি,
আর না হয় তুই আমার মরা মুখ কেন তুই পাগলামি করছিস এই শিল্পা? তুই দাদার কথায় তুই রাজি হয়ে যা। বেশ, তবে তাই হোক রে নয়না, তবে তাই হোক। দাদারে, তোর মরা মুখ দেখার আগেই যেন আমার মৃত্যু হয়, তাই। আর আর আমি তোকে কিচ্ছু বলবো না রে দাদা, আর আমি তোকে কিচ্ছু বলবো না। আমার আমার এই মনটাকে খুন করে আমি আমি এবারে তোদের কথায় রাজি হলাম। তোদের দেখা এই পাত্রকে আমি বিয়ে করব। আর চমৎকার আপনাদের বিবেকের বিচার। আমার ভাইটাকে মরার আগেই আপনারা মেরে ফেললেন। না না, আপনারা তো ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন। আমার ভাইটা মরলো তো আপনার কি? আপনার বোন তো একটা নতুন জীবন সঙ্গী পেয়ে যাবেন। আপনার বোনের আপনি ধুমধাম করে বিয়ে দিন। আমি চললাম। জন্ম মৃত্যু দিয়ে তিন বিধাতা নিয়ে কেউ রাজি থাক না থাক সেটা ঘটবে। কাকা কাকা তুমি এলে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, দুঃখের কথা বলবো কি রে? চেনা অচেনা অনেক জায়গায় খোঁজ করে দেখলাম, কেউ আমার শিল্পা মার একখান পাত্রের সন্ধান দিতে পারলো না। তাহলে কি হবে কাকা? সত্যি কি আর শিল্পা লগ্নভ্রষ্ট হয়ে যাবে? ছি ছি শান্তনু ছি, এসব কি অলক্ষণের কথা বলছিস? আমি বেঁচে থাকতে শিল্পা মা কখনো লগ্নভ্রষ্ট হতে পারে না। আজ নির্দিষ্ট লগ্নেই আমি শিল্পা মার বিয়ে দেব। কিন্তু পাত্র কোথায় পাবে? পাত্র এই তো আমাদের মাঝেই দাঁড়িয়ে। আমি কেন পাত্র হতে যাব? আমি তো পাত্রের দাদা ভোলা। ভোলা নয় বাবাজি, তুমি ভোলা না। আমার কৃষ্ণ বড়ই করুণাময়। এমন বিপর্যয় ঘটবে জেনে আগে ভাগে তিনি তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। ওরে শান্তনু, তুই এবার বিয়ের আয়োজন কর। আজ এই পাত্রের সাথেই আমার শিল্পা মার বিয়ে হবে। আমি বিয়ে করতে পারবো না। কেন পারবো না? কেমন করে পারবো? আমার স্নেহের ভাইটা মৃত্যুর সাথে লড়াই করছে। আমি তারই পাত্রীকে বিয়ে করলে আমার আত্মীয় স্বজন, মা বাবা সবাই যে আমাকে ছিছি করবে। ছিছি নয় বাবাজি, ছিছি নয়। তুমি এক অসহায় নারীকে লগ্নভ্রষ্টার কলঙ্ক থেকে বাঁচিয়ে তাকে তুমি নবজীবন দান করছো। এর জন্য সবাই তোমাকে বাহবা দেবে। আরে আপনাদেরকে আমি কেমন করে বোঝাই? আমি একটা অকর্মাণ্য ছেলে, আমার সাথে বিয়ে হলে কোনোদিন সুখী হবে না। আমি সুখ চাই না, আমি শুধু একটু সিঁদুর চাই। সিঁদুরের বর্ষাটা দেওয়ার সামর্থ্য যে আমার নেই। আমি মূর্খ সূর্খ মানুষ, আমি লেখাপড়া জানি না। আমার সাথে বিয়ে হলে তোমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে। কিন্তু লগ্নভ্রষ্টার কলঙ্ক তো মিটবে। আমি মানুষ হিসেবে একটা অসহায় মেয়ের জীবন বাঁচানো কি আপনার কর্তব্য নয়? কিন্তু আর কোনো কিন্তু নয় বাবাজি, আমি সবার হয়ে তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। শ্যাম সুন্দর মুরলী ধরো, আমার এই ভাইজিটাকে উদ্ধার। আরে আমি আপনাদেরকে কেমন করে বোঝাই? আমাকে দেখে বুঝতে পারছেন না যে আমার বেশ বাদিগানের চাকর বাকরের মতন মানুষ? আমি নিজের ঘরেই পরবাসী। আমার মতো অভাগার সাথে বিয়ে হলে তার চেয়ে ওর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিন, অনেক মঙ্গল হবে। আমি বিয়ে করতে পারবো না। আমি চললাম। আমাকে দাঁড়ান, আপনি না বললেন গলায় দড়ি বেঁধে আমাকে টাঙিয়ে দিতে? আজ এই লগ্নে যদি আমার বিয়ে না হয় তাহলে যে আমাকে আত্মহত্যা করতে হবে, আর তার জন্য কিন্তু দায়ী থাকবেন শুধুমাত্র আপনি। হ্যাঁ, তাই তার আগেই আমার এই বরমাল্যটা আমি আপনার গলায়। যদি আপনি সত্যিকারের পুরুষ হয়ে থাকেন তাহলে ওই মালাটা আপনি আমার গলায় ফিরিয়ে দেবেন। আর যদি আপনি সত্যিকার
অপুরুষ হয়ে থাকেন তাহলে এই বরমাল্যটা আপনি এক্ষুনি ছিঁড়ে এই মাটিতে ফেলে দেবেন। যে বন্ধনে তুমি আমাকে জড়িয়ে দিয়েছো সে বন্ধন থেকে ছেড়ে যাওয়ার অধিকার যে আমার নেই, তাই এই সম্পর্কে স্বীকৃতি দিতে সকলকে সাক্ষী রেখে আজ আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। ओम जुबा कुसुम संकाश कस्सोप्यम माधुति गंधारि सर्व पापन्नं पुनातस्मै दिवाकरम्। বস বস এই যে বস আমি ফিরে এসেছি। পল্টন, তুমি ফিরে এসেছো, কিন্তু আমার মাল, আমার 5 কোটি টাকার ব্রাউন সুগার। এই নিন বস আপনার 5 কোটি টাকার ব্রাউন সুগার। ওয়েল মাই বস, আমি জানতাম এই কাজটা একমাত্র তুমি করতে পারবে, তাই তো সেলিম, কালোয়া, ওসমানের ওপর এই কাজের দায়িত্ব না দিয়ে আমি তোমার উপর এই কাজের দায়িত্ব দিয়েছিলাম। ইউ আর এ গ্রেট পল্টন। হ্যাঁ, তোমার মাইনেটা আমি দ্বিগুণ বাড়িয়ে দিলাম। থ্যাংক ইউ বস। হ্যাঁ, কিন্তু পল্টন, মালটা তুমি ডেরায় না নিয়ে গিয়ে এখানে আনলে কেন? হ্যাঁ, আমি যে পুলিশের নজরে পড়ে গেছিলাম বস। পুলিশ? মালটাকে ফেরিঘাট থেকে নিয়ে বড় রাস্তায় উঠতেই আমি আন্দাজ করে সারা পুলিশ আমার পিছু নিয়েছে। হ্যাঁ, সে কি? তারপর এই গলি সে গলি কত গলি ঘুরে কোনো রকমে বেরিয়ে আসি। পরে ভাবলাম মাল টাকা নিয়ে যদি ড্রাইভ পৌঁছায় আর পুলিশ যদি আমার পিছু নিয়ে ড্রাইভ হাজির হয় তাহলে ড্রাইভ সমস্ত খবর ফাঁস হয়ে যাবে। আর এটাও জানতাম আপনি এই সময় এই গঙ্গার ঘাটে সূর্য স্নান করেন। তাই তো আমি আপনাকে বলে এলাম। সাবাস পল্টন, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। এর জন্য তো আমি তোমাকে এক্সট্রা কিছু বকশিস দিতে চাই। সত্যি বলছেন বস? আপনি আমার বক্সিস দেবেন? কিন্তু কি বক্সিস দেবেন? তোমার মৃত্যু। আপনি নেব খারাপ আছেন বস, আপনার জন্য আমি জান লড়িয়ে দিলাম আর আপনি হতে চান। আপনাকে ভগবান কখনো ক্ষমা করবে না বস, আপনাকে কখনো ক্ষমা করবে না। যাও পল্টন, যাও। এবার তুমি পবিত্র গঙ্গার বুকে লাশ হয়ে ঘুমিয়ে থাকো। ওই পবিত্র গঙ্গার জলে তোমার সমস্ত পাপ একেবারেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আমার নাম টাইগার। বাইরে মানুষ, কিন্তু ভেতরে চিন্তা জানো। এটা আপনি কি করলেন বস? যে কিনা যার বাজে লাগিয়ে আপনি এত বড় কাজ হাসিল করলো তাকে কিনা আপনি খতম করে ফেললেন। সরি সেলিম, এছাড়া আর আমার অন্য কোনো উপায় ছিল না। পুলিশ ওকে কিছু নিয়েছিল, হয়তো পুলিশ ওকে চিনেও ফেলেছিল। কাজে একদিন না একদিন পুলিশের জালেও ধরা পড়ে যেত। আরও ধরা পড়লে আমার পুরো গ্যাং সমেত আমিও ধরা পড়ে যেতাম। তাই পুলিশ ধরার আগেই ওকে আমি যমরাজের হাতে ধরিয়ে দিলাম। ওরাই পেল আর আমরাও বেঁচে গেলাম। কিন্তু বস, ওর যে ফ্যামিলির কি হবে? ওর যে বৃদ্ধ বাবা মা দুপুরে খাবারের আশায় পচে বসে আছে, এবার জোরে না খেতে পেয়ে মারা যাবে।
দুনিয়ায় এমন প্রতিদিন অনেক মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে সেলিম। সবাইকে নিয়ে ভাবতে গেলে তো আমি নিজে একদিন ভিখারি হয়ে যাব। আমার জীবন অভিধানে কিন্তু যদি বলে কোনো শব্দ নেই সেলিম, অন্যের দুঃখে বিচলিত হওয়া আমার ঘাতে সয় না। অন্যের দুঃখে আমি বিচলিত হই না। আমি অনেক ঘাটের জল খেয়ে বুঝে নিয়েছি, সারা নিজে সুখী হতে গেলে অন্যের সুখ কেড়ে নিতে হবে। বুঝতে গেলে এইভাবে অন্যকে মেরে ফেলতে হবে। তোমার সে কাজের কি খবর সেলিম? কাজ সাকসেস বস, মালটাকে ভালোবাসা টুবে ফেলে আজ ভোর রাতে টেনে বের করে আনতে পেরেছে। কোথায় মেয়েটা? আরে খুনটা দেখে ফেলেনি তো? সবুজ, সবুজ, এই যে সবুজ, এইদিকে একটা গুলির শব্দ পেলাম, আমার ভীষণ ভয় করছে। ভয় কিছু না, আমি তো তোমার কাছেই আছি। কিন্তু তুমি আমাকে বিয়ে করবে বলে এ কথাই নিয়ে এলে সবুজ। এখানে তো আমাদের বিয়ে হবে, এই পবিত্র গঙ্গার তীরে এই বামুন ঠাকুর তো আমাদের বিয়ে দেবে। আরে বামুন ঠাকুর, কিন্তু ওনার পৈতে নেই কেন? চেনা মামুনের পৈতের দরকার হয় না মামুনি। তাছাড়া আমি তো যেমন তেমন বামুন নই, আমি হলাম বজ্জাত বামুন। তোমরা তোমরা এভাবে হাসছো কেন? শোনো মেয়ে, আমি ইনিয়ে বিনিয়ে সাজিয়ে বাজিয়ে একদম কথা বলা পছন্দ করি না। আমি একদম T20 মতো ছক্কা মারছি। তাই বলছি শোনো, তোমাকে এখানে বিয়ে করার জন্য তুলে আনা হয়নি, আনা হয়েছে তোমাকে দিয়ে আমার বিশেষ কিছু কাজ গুছিয়ে নেওয়ার জন্য। সেলিম, তার মানে তুমি মুসলমান, আর মুসলমান হয়ে কিনা তুমি আমাকে এই মেয়েটা মুসলমান তো কি হয়েছে? মুসলমান বলে কি মানুষ নয়? আমার শরীরের রক্তটা তোদের মতো লাল নয়। তাই যদি হয় তাহলে তাহলে কেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুমি আমাকে এখানে এনেছো? তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। তাই এক্ষুনি এখান থেকে আমি চলে যাব, এক্ষুনি। যে ফাঁদে তুমি লটকে পড়েছো, এখান থেকে বেরোনোর আর তোমার কোনো উপায় নেই। একটু ছটফট করলে মেরে একেবারেই গঙ্গায় ভাসিয়ে দেবো। আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে কি করবে সাথী? আপনি আপনি আমার নাম জানলেন কি করে? শুধু নাম নয়, তোমার ঠিকুজি কুষ্টি পর্যন্ত সব আমি জানি। ছোটবেলায় তুমি মা বাবাকে হারিয়ে মামার কাছে মানুষ হয়েছো। বর্তমানে তোমার মামিমা তোমার উপর অকথ্য নির্যাতন করে। তোমার মামা এক 70 বছর বৃদ্ধের সাথে তোমার বিয়ে দিতে চায়। জন্যই তো এই সবুজকে বিয়ে করব বলে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, কিন্তু আমি এখানে এসে দেখলাম ও সবুজ নয়, ও সেলিম। বিয়ে করে তুমি কতটুকু সুখে হবে সাথী? এতদিন তো মামা মামিমা নির্যাতন সহ্য করেছো, বিয়ের পর হয়তো দেখবে শ্বশুর শাশুড়ি ধরে পেটোচ্ছে। তবু তবু প্রত্যেকটা মেয়ের জীবনে স্বামী সংসার থাকার একটা সান্ত্বনা থাকে। শ্বশুর বাড়িতে লাঞ্ছনা গঞ্জনা পেলেও মনে একটা সান্ত্বনা থাকে যে আমি কারো স্ত্রী, আমি কারোর মা। আরে মা হওয়ার জন্য বিয়ে করার কি দরকার? আজকাল তো কত মেয়ে সিঙ্গেল মাদার, মানে বিয়ে না করে বাচ্চার মা হয়ে লাইফটাকে এনজয় করছে। হ্যাঁ, তুমি চাইলে আমি তোমার মা হওয়ার ব্যবস্থা করে দিতে পারি। এই উচ্ছৃঙ্খল জীবন আমি চাই না। তাই আমি পুলিশের কাছে গিয়ে তোমাদের এই কুকীর্তির কথা আমি সব ফাঁস করে দেব। আরে বছর পুলিশের নাম তো উচ্চারণ করছিস কিনা? মেয়েরা কুচু কুচু করে একদম না চলে ভাসিয়ে দেবো। তাই দাও সেলিম, ভেবেছিলাম ওকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাবো। সব সময় দামি দামি পোশাক পরবে,
গা ভর্তি গয়না পরে থাকবে, টাকার ভর্তি ব্যাগ নিয়ে ইচ্ছে মতো শপিং করে বেড়াবে। আসলে কপালে না থাকলে যা হয় আর কি। দাও, ওকে একেবারে শেষ করে দাও। এখনো পুরোপুরি সকালতে ঢের বাকি, তার আগে মালটাকে কুচকুচি করে হাফেজ করে ফেলবো। না না, আমাকে তোমরা মেরো না, আমাকে ভাবতে যাও। আজ আমার নীলু বিয়ে করে বউ আনছে, আর সেই জন্যই তো আমি সকালবেলা চান করে শুদ্ধ শান্তি হয়ে ওদেরকে বরণ করবো বলে এই বরণ ডালা নিয়ে অপেক্ষা করছি। কিন্তু ওরা এখনো আসছে না কেন? উফ, এই বরণ ডালা বয়ে বয়ে হাত আমার একেবারে ব্যথা হয়ে গেল। গিন্নিমা, সর্বনাশ হয়ে গেছে গিন্নিমা, সর্বনাশ হয়ে আমি গেছে। জানতাম ওই মুখ পোড়া হারামজাদা যখন সাথে গেছে তখন কিছু না কিছু অঘটন ঘটবে। কিন্তু না, এখন আমি কোনো সর্বনাশের কথা শুনবো না। আর দেখছিস না আমি বরণ ডালা নিয়ে সে কখন থেকে অপেক্ষা করছি। আগে আমার ছেলের বউকে বরণ করব, তারপর কাকে বরণ করবে গিন্নিমা? ছোট দাদাবাবু যে কার অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। না না না, হতে পারে না। ওরে তুই আমাকে কি শোনালি? এক মুহূর্তে আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল, সব মিথ্যে হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। ভগবান এত নিষ্ঠুর হয়ে গেল। বলতে পারো গিন্নিমা, এত সুখ, এত আনন্দ, সব মিলেছে, শেষ হয়ে গেল। সবাই মুখ পোড়াটার জন্য হয়েছে। তখন আমি এত করে বললাম ওই অপয়া লক্ষণটাকে এই শুভ কাজে পাঠিও না। কেউ আমার কথা শুনলো না। হ্যাঁ, ওর নিঃশ্বাসে বিষ আছে। এখন দেখলি তো আমার নীলর জীবনটা আজ কেমন বিষাক্ত করে তুললো। কেন কেন শুধু শুধু বড় কথা বলতে দোষ দিচ্ছ গিন্নিমা? যার ভাগ্যে যা আছে তা তো ঘটবে। তুই থাম, একদম ওই মুখ পোড়া বলার সাপাই গাইবি না। আমার নীলুর যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে ওই মুখ পোড়াটাকে আমি এই বাড়ির থেকে তাড়িয়ে দেব। না গিন্নিমা না, একজনের দুর্ভাগ্যে আরেকজনের মাথায় চাপিয়ে দিও না। ধৈর্য ধরো, শাস্তি পাবে। কিন্তু কিন্তু আমি কেমন করে নিজেকে সামলাবো? ওরে নীলুর জন্য যে আমার মনটা কেমন করছে। না না, আমি যাব, আমি যাব, আমি যাব। শুধু তুমি নয়, আমিও যাবো। ওগো, ওগো, তুমি শুনছো? আমার নীলুর। আমি সব শুনেছি, আমি সব শুনেছি। আমরা তো কেন তো কখনো কারো ক্ষতি করিনি। তাহলে ঈশ্বর কেন আমাদের এত বড় ক্ষতি করলো? তুমি বলতে পারো মানবী, তুমি বলতে পারো। শান্ত হও কর্তাবাবু। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে চারিদিকে সামলাবে কে? চলো আমরা সবাই মিলে হাসপাতালে যাই। নিশ্চয় যাবো রে। তবে তবে ভোলাটাকে আসতে দে বাবা। আমার বলা শব্দটা শুনলে আমার মাথায় আগুনে জ্বলে যায়। ভোলা তোমাদের যতই চোখের বালি হোক না কেন, তবু শুনবে ওই ভোলাই নিরুর উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেছে। আর ভোলাই আশার বাণী শুনিয়ে বলবে, মা, বাবা, আপনাদের রাজা নিয়ে একটা অন্যায় করে ফেলেছি বাবা, আমাকে তোমরা ক্ষমা করো। কি করেছিস তুই? আর
আর তোর গলায় মালা কেন রে ভোলা? আমি যে বিয়ে করেছি বাবা। হায় হায় রে, আমার ছেলেটা হাসপাতালে জমির সঙ্গে লড়াই করছে, আর এই হতভাগাটা নাকি এই জন্যই তো আমি বিয়েটা করেছি মা। ডাক্তারবাবু বললেন 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাকে আর বাঁচানো যাবে না। সেই খবরটা আমি কোনের বাড়িতে দিতে গিয়ে শুনলাম ওই লগ্নে কোনের বিয়ে না হলে সে নাকি লগ্ন ভ্রষ্ট হবে। সেই লগ্ন ভ্রষ্টার হাত থেকে উদ্ধার করতে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি মা। এই মুখ পড়া শয়তান, তুই মানুষ নাকি জানোয়ার রে? হ্যাঁ? তুই আমার ছেলেটা মরবে কি বাঁচবে তা না, আর তুই এই পরিস্থিতিতে তারই পাত্রীকে তুই বিয়ে করে আনলি। হ্যাঁ রে? তোর কি লজ্জা কিনা বলে কিছু নেই? করেছিল মা ভীষণ ভয়ঙ্কর লজ্জা করেছিল। নিজের ভাইয়ের স্ত্রীকে স্নেহ করার কথা, তাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিতে লজ্জায় যে আমার মাথাটা মাটির সাথে মিশে যাচ্ছিল গো মা। কিন্তু ওই লগ্ন ভ্রষ্টার আতঙ্কে অস্থির হয়ে যাওয়ায় ওই মেয়েটার চোখের জল আর সকলের অনুরোধে আমি ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য হয়েছি গো মা। বলো না বাবা, আমি অন্যায় করেছি? অন্যায় নয় রে ভোলা, অন্যায় নয়, বরং তুই যেটা করেছিস তার জন্য গর্বে আমার বুকটা ভরে উঠেছে রে বাবা, ভরে উঠেছে। কোথায় আমার বৌমা? আমি বাইরের ঘরে বসিয়ে রেখেছি বাবা। বাইরের ঘরে? ছি, 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 ছি। ঘরের বাইরে তুমি বউকে রেখে দিয়ে এসছো। গিন্নিমা, তুমি নতুন বউকে বরণ করতে নতুন বউ মরণ ডলা না, মরণ ডলা সাজাবো। এই এই হারামজাদা, বিয়ে করেছিস, ভালো করেছিস, এইবার তুই তোর বউকে নিয়ে এই বাড়ির থেকে দূর হয়ে যা। আমি এই বাড়ির কর্তা, তাই আমি বলছি ও এই বাড়িতেই থাকবে। এই এই বুড়ো ভাই, আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে। বেশি কর্তাগিরি ফলাতে না, আমি এই বাড়িটা আগুন ধরিয়ে দেব। আগুন! এমন নিষ্ঠুর তুমি হলো না মা। আমি অন্যায় করেছি, আমাকে তুমি যা খুশি শাস্তি দাও। আমি 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 তোমার পায়ে ধরছি মা, আমাকে বাড়ি থেকে কাটিয়ে দিও না। আমি জানি তোর মতো নির্লজ্জ বেহা এমনিতেই যাবে না, তাই তোকে আমি মেরে মেরে এই বাড়ি থেকে তাড়াবো। মায়ের এই হাতটা সন্তানকে আঘাত করার জন্য নয়, সন্তানের মাথায় আশীর্বাদের হাত রেখে তাকে আশীর্বাদ করার জন্য। তাই আপনি এই হাতটা আপনার সন্তানের মাথায় রেখে আশীর্বাদ করুন, তাতে আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন। মা, আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে। এই কে আছিস? মুড়া ছাটাটা নিয়ে আয় তো। আমার একটা কথা আপনি স্পষ্ট করে শুনে রাখুন। আপনার ছেলে নীলাদ্রির জন্য কাল সারা রাত কেঁদে কেঁদে আমার চোখের জলটা শুকিয়ে গেছে বলে আপনি মনে করবেন না যে আপনার ধমকে চমকে ভয় পেয়ে আপনার পায়ে ধরে এই বাড়িতে থাকার জন্য নাকে কান্না আমি কাঁদবো। প্রয়োজন হলে আমার এই দু চোখে আমি আগুন ঝরাবো, আগুন। আর আপনিও নারী, আমিও নারী, তাই নারীর চোখে আগুন ঝরালে তার পরিণতি যে কতখানি ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন। কি বলতে চাও তুমি? আমি নীলাদ্রির বউ হয়ে এই বাড়িতে আসার কথা ছিল, কিন্তু অনিবার্য পরিস্থিতিতে আপনার সৎ ছেলের বউ হয়ে আমি এই বাড়িতে এসেছি। আপনি যদি শাশুড়ি হয়ে আমাকে বৌমা বলে মেনে নেন তো আমি আপনাকে শাশুড়ি বলে মাথায় করে রাখবো। আর আপনি যদি দরকার শাশুড়ি হয়ে বৌমাকে প্রতিপক্ষ ভেবে এই সংসারটাকে লড়াইয়ের ময়দান মনে করেন, তাহলে আপনার এই সাদের বৌমা কিন্তু বোমা হয়ে আপনার উপরে বাস্ট করবে। শাশুড়ি মা কি আমার সংসারে দাঁড়িয়ে আমাকে জ্ঞান না হচ্ছে, তোমাকে আজ আমি। তুমি রাগ করো না মা। বউ, তুমি আমার মাকে কিছু বলো না গো। আমি তো নাকি
কিচ্ছু বলিনি। আমি শুধু ওনাকে বুঝিয়ে দিতে চাইলাম যে উনি মা, আর মাকে কেমন হতে হয় সেটাই আমি ওনাকে বুঝিয়ে বললাম। কিন্তু একে একে স্বামী, তোমার চোখে জল কেন? পুরুষ মানুষের চোখে জল তো মানায় না গো, পুরুষ মানুষের চোখে জল একদম একদম মানায় না। পুরুষকে কখনো কেঁচোর মতন মাটিতে মুখ লুকিয়ে থাকতে নেই। প্রয়োজনে ছবল মারতে না পারলেও মাঝে মাঝে অন্তত ফোঁস করে ওঠা। ছেলেটা আমার সারা জীবন কেঁচো হয়ে রয়ে গেল, তবে তুমি আসাই এবার আমি আসার আলো দেখতে পাচ্ছি। এবার হয়তো বড় বাবু এই বাড়িতে মানুষের মর্যাদা পাবে। পাচ্ছি, আমার নীলু সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসো, তারপরে তোমাদের সব কথাকে কেমন করে টাইল দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কেন কেন শুধু শুধু অশান্তি ডেকে আনছো মানবী? মনটাকে এবার পরিষ্কার করো, যাও ছেলের বৌমাকে বরণ করে নিয়ে যাও। বরণ না ছাড়। এই সময় যদি আমি হাতে একটা খাড়া পেতাম তাহলে তোমার এই সাদের বৌমাকে বরণ নয় একেবারে মানবী, অদ্ভুত মানুষ, যাকে নিজের ছেলের বউ হিসাবে বরণ করার জন্য খুশিতে মশগুল হয়েছিল, সে সৎ ছেলের বউ হয়ে আসাতে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো। সত্যি সত্যি এদের চরিত্র বোঝা নয়। বাবা, আমার বউয়ের কি বরণ হবে না? কে বলে বরণ হবে না? আরে তোর মা তোদেরকে বরণ না করলো, আমি তো বেঁচে আছি রে বাবা। আয়, আমার ছেলে বৌমাকে আমি নিজের হাতে বরণ করব। আয় তো বাবা, তোরা তোরা পাশাপাশি থাক। এই, কে আছিস? কে কোথায় আছিস রে? সামনে যা। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আনন্দের নায় আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আনন্দের নায় সীমা সীতার ঘরের মধ্যে ঢুকে আমার নাচানাচি শুরু করছে শুনে। এই তো দেখছি পীর বাবারা। হ্যাঁ মা, দয়া করে দুটো সোনা দানা ভিক্ষা দিন মা। সোনা বলি, তোমরা কোথাকার রাজভিখারি হে যে টাকা পয়সা চাল ডাল না আছে একেবারে সোনা ভিক্ষে চাইছো? এরে টাকা পয়সা বলবো কোথায়, সোনা দানা বলা হয়ে গেছে। না না মা জননী, আমাদের লোকে নয়, আমরা তো তোমার লোকে আল্লাহর কাছে সোনা দানা হীরা মুক্তা ভিক্ষা চাইতাছি। আমার জন্য নয়তো কি সোনা দানা কি সবার ঘরে মানাই গো মা জননী? তুমি হই না একেবারে রাজেশ্বরী। এই মনা, আমার বলে নুন আনতে পান্তা ফুরানোর মতন অবস্থা, আর এই হারামজাদারা বলে নাকি আমি রাজরানী। এই দেখো, আমারে কথাটা শেষ করতে
ওই টাকার কথা। কিন্তু আইনের গুণা মানে হইল গিয়া অন্যের পাপের লইয়া তোমার নাসিব চাপা কইরা আছে। কার পাপে আমার কপাল চাপা পড়ে আসে? ও ইয়ে মানে তোমাকে স্বামী যার পাবে। আমার স্বামী? হ্যাঁ, লোকটা বড় ধুরঙ্গর, তোমাকে সরল সহজ ভালো মানুষ পাইয়া খালি কষ্ট দেয়। হ্যাঁ ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। আমার স্বামী আমার কোনো কথা শোনে না। ওটা স্বামী নয়, যা থানারে। ওই বুড়োটা না খালি ছেলে আর ছেলের বইয়ের কথা উঠবোস করে। আরে করবেন নাই বা কেন, করবেন নাই বা কেন? ওই বুড়া যে বৌমা দিকে কোন নজর আছে তাই দেখতাছি। হ্যাঁ? এইসব কি বলো গো বাবা? আমি কইছি না, আল্লাহ আমাগো কানে কানে যা কইতাছে আমি তাই কইতাছি। মানে তোমারে যে সোয়াব আর আদর দেওয়ার কথা সেইটা তা না দিয়াই ওই বুড়া তার বৌমাকে দিয়ে দিতাইছে। এমনটা চলতে থাকলে তোমাকে স্বামী একদিন তোমাকে সাইরা ওই বৌমারে লইয়া। এইসব তোমরা কি বলছো গো বাবা? না এই বুড়ো বয়সে ওই মিনসে নাকি ছেলের বইয়ের সাথে ছি 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 ছি। না আমি গলায় দড়ি নেবো, আজই আমি জননী তুমি গোলায় দড়ি লইলে রাজ রাজত্বের হইব কিনা? স্বামী যদি নিজে না থাকে তাহলে রাজা নিষেধের লাভ কি? থাকবো থাকবো, তুমি চাইলে আমরা এমন ব্যবস্থা কইরা দিব যে তোমাকে হারাবে না। না তোমাকে স্বামী তোমাকে ওই আসলে বাধা হয়ে থাকবো। কিন্তু কিন্তু কেমন করে থাকবে বাবা? না আছে, উপায় আছে। তার জন্য একটা স্বর্ণ যজ্ঞ করতে হইব। অন্য যোগ্য? হ্যাঁ, ঘরে যতটুকু সোনা দানা আর নগদ টাকা আছে সেইগুলো একটা লাল সালুতে মইরা আল্লাহর নাম লইয়া মারাত্মক ধরনের মন্ত্র উচ্চারণ কইরা আমরা একটা যজ্ঞ করুম। তারপর তারপর যজ্ঞ শেষ হইলে সেই মতুপুত গয়নাগুলো ফোরাইয়া সেই টাকায় কিনা সিঁদুরের চালের মতো মস্ত বড় কপালে লাগায়া তোমার স্বামীর কাছে খাড়া হইবে। দেখবে তোমাকে স্বামী বস হইয়া একেবারে বিড়ালের মতো মেউ 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 করছে। সত্যি সত্যি বলছো তোমরা? আল্লাহর কিরা একেবারে নির্বিধান সত্যি কথা। তবে একটা কথা, ওই যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত কাউরে কোয়া যাইব না। যাও যাও, এবার যতটুকু সোনা দানা আছে একটা লাল সালুতে ময়রা লইয়া আসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বাবারা, আমি এক্ষুনি যাচ্ছি। আগে আগে ওই বুড়ো ফার্মটাকে আমি বশ করি, তারপর ওই হারামি শয়তানি বউটাকে আমি কিভাবে জব্দ করি সেটা দেখি। সত্যি অদ্ভুত চরিত্র এদের। স্বামী বিপদে গেছে শুনলে এদের মাথা ঠিক থাকে না। সে বুড়া হোক আর ঝগড়াই হোক, স্বামীকে ফেরাতে এরা যা খুশি তাই করতে পারে। মা বাসিরা, তোমাদের স্বামী যদি এইভাবে বিপদে পড়া যাই গো তো আমাদিকে খবর দিও। তোমাদের সংসারে স্বর্ণ যন্ত্র করিয়া তোমাদের স্বামীকে ফিরাইয়া দিব। এই না বাবারা, এর মধ্যে না আমার 10 ভরি সোনার গয়না আর 20,000 টাকা নগদ আছে। না ওইসব হামাগো ছুতে নাই। তুমি বরং বইগুলো ওইখানটা রাখিয়া সামনে বসো।
কিছুতেই মেনে নিতে পারছি না। তবুও ভাগ্যকে তো মেনে নিতেই হবে শান্তনুদা। ওর ভাগ্যে কি এটাই লেখা ছিল যাকে ভালোবাসতো তাকে বাদ দিয়ে তার দাদাকে বিয়ে করতে হবে, যে কিনা কোনোভাবে ওর যোগ্য নয়? আর সেই দিন যদি শান্তনুদা, আর সেই দিন যদি ওর বিয়েটা না হতো, ওই সারা জীবন একা থেকে লক্ষ্য ভ্রষ্টার যে বিশাল যন্ত্রণা থেকে, তার থেকে তো একটা জীবন সঙ্গিনী পেয়েছে। মনের সঙ্গীকে হারানোর যন্ত্রণা কি জীবন সঙ্গী উপশম করতে পারবে নয় না? তুমি কি পারবে তোমার মনের মানুষকে ভুলে খুব সহজে অন্য আরেকজনকে নিয়ে সুখী হতে? তা তো বলতে পারবো না। কেমন করে পারবো? এখনো তো মনের মানুষ এখনো খুঁজেই পাইনি। খোঁজ পাওনি না খুঁজতে চাওনি? শান্তনুদা, যে দুটি চোখ সারাক্ষণ তোমাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে, তার আকুতি কি তুমি উপলব্ধি করতে পারছো না? তার মানে যার হৃদয় তোমার হৃদয়কে ছোঁয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, তাকে তুমি চিনো না চেনার ভান করছো নাই না? চিনতে চাইলো যে চিনার সাহস আমার নেই শান্তনুদা, কারণ ছোট্টবেলা থেকে মা বাবাকে হারিয়ে অনাথ আশ্রমে মানুষ হয়েছি। সেই অনাথ আশ্রমের একটা অনাথিনী মেয়ের এই অবস্থা দেখাটা তো সাজে না। তোমার অবাস্তব স্বপ্নকে যদি আমি বাস্তবে উঠি, শান্তনুদা, তুমি প্রথম যেদিন শিল্পার সাথে আমাদের বাড়ি এসেছিলে, সেই প্রথম দেখাতে তোমাকে আমার ভালো লেগে যায়। ভালো তো আমারও লেগেছিল, কিন্তু মুখ ফুটে যাবে সেই কথাটা বলতে পারিনি। ইচ্ছে থাকলেও সাহস করে কখনো বলতে পারিনি। হ্যাঁ, আমি তোমাকে যে ভালোবাসি, এই কথাটা বহুবার বলতে গিয়েও আমি বলতে পারিনি। আজ অনেক আশা নিয়ে এসেছি, নাই না? আমি তোমাকে ভালোবাসি, নাই না? না না কেন নাই না? আমি কি তোমার উপযুক্ত নই? তোমাকে ভালোবাসার কি আমার কোনো অধিকার নেই? না, মানে আমি তোমার উপর জোর খাটাবো না, করবো না কোনো অভিমান, কারণ আমি জানি জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না। শান্তনুদা, তুমি আমার কথা শোনো শান্তনুদা। তোমার আর কিছু বলার প্রয়োজন নাই, নয় না? তোমার আর না শব্দটা হয়তো খুব ছোট, কিন্তু তুমি তোমার মনের অনেক বড় সিদ্ধান্ত তুমি আমাকে জানিয়ে দিয়েছো। তোমার কথাটা বিভ্রান্ত করার জন্য আমি দুঃখিত। ভালো থেকো, চলি। না, যেও না, চলে যেও না। না, যেও না, চলে যেও না। তুমি যে আমার, আমি যে তোমার, সে পরিচয় থাকে না। যেও না, চলে যেও না। যেও না, চলে যেও না। তুমি আমার, আমি যে তোমার, সে পরিচয় থাকে না। যেও না, চলে যেও না। যেও না, জীবনে আসে যে মধু লগন, তুমি আমি রব যে মগ্ন। জীবনে আসে যদি মধু লগন, তুমি আমি রব যে মগ্ন। তুমি যে আমার, আমি যে তোমার। তুমি যে আমার, আমি যে তোমার। পরিচয় হরিবোল গৌর নিতাই। এই যে দেখছি জ্যান্ত বায়োস্কোপ রে ভাই, কৃষ্ণ কৃষ্ণ বলে একটু গাবড়ে দি। বলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ঘরের ভেতর কে কি করে? কাকা তুমি? আমি ঘরের ভেতর একটা যুবতী মেয়ের সাথে কি ফুসফুস মুচকুচ
কি বাচ্চা ছেলে নাকি যে বুঝি না? আগুনের পাশে ঘি থাকলে ঘি গলে একেবারে তরল হয়ে যায়। এই মেয়ে, তোমার বান্ধবীর মেয়ে তো মিটে গেছে, তবু তুমি এই বাড়িতে পড়ে আছো কেন? ওই শান্তনুদা বললো ওই শিল্পার অষ্টমঙ্গলে ফেরত আসার পরে। অষ্টমঙ্গল না, কাজ করা। তোমাদের মধ্যে কি আগেও খেলা চলছে তা আমি জানি না। রয়েছো এই হারামজাদা, আমার ঘরের ভেতর নষ্টমী জড়িয়ে তোর গাল জড়িয়ে দেবো। কেমন ভয় পাইয়ে দিলাম বল? কাকা, ওরে বোকা, আজ তোরা যাকে মনে মনে চেয়েছিস সে তো আমি অনেক আগেই আমার কৃষ্ণের কাছে চেয়ে আসি। কি কাকে চেয়েছ? তোদের বিয়ে হতো বাবা। কাকা বাবু, দেখেছিস বিয়ের কথা শুনে মা কেমন লজ্জায় রাগা হয়ে উঠলো। এত লজ্জা পেলে হবে না গো মা। জানো মা, আমার শান্তনুর কেউ নেই। ছোটবেলায় ওর বাবা মা ওকে ছেড়ে চলে গেছে। তাতে কি হয়েছে কাকা? তুমি তো কোনোদিন আমাদেরকে বাবা মায়ের অভাব বুঝতে দাওনি। সেই ছোট থেকে কোলে পেটে করে সন্তানের মতন করে মানুষ করেছো। তোমার মতন কাকা কজন পায় বলতে পারো? এমন করে বলিস না রে বাবা, আমি তো শুধু দায়িত্বটুকু পালন করেছি। শোনো মা, এবার থেকে এর দায়িত্বটা আমি তোমার হাতে তুলে দিতে চাই। এই গুরু দায়িত্ব তুই পালন করতে পারবে তো মা? আপনার আশীর্বাদ থাকলে পারবো আমি কাকা বাবু। তবে আর চিন্তা কি? গোদাধর গৌর নিতাই আবার তবে বাজুক রে সানাই। মানে বলছিলাম যে বাবা শান্তনু, শিল্পার বিয়ের প্যান্ডেল তো খোলা হয়নি। ছাদনা তোলা বাসে হলো মোটামুটি অক্ষত আছে। বলছিলাম ওই বাসি ছাদনা তোলাতে তোদের বাসি বিয়েটা না, মানে বিয়েটা সেরে ফেললে কেমন হয়? তাছাড়া শিল্পার জীবন স্বাভাবিক হয়ে উঠুক, ও সুস্থ মনে এই বাড়িতে ফিরে আসুক, তারপরে না হয় আমরা বিয়ের কথা ভাববো। আচ্ছা কাকা বাবা, আমি তোমার আসি। হ্যাঁ, আমিও তাহলে আসি। দাঁড়াও মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? মানে বলছিলাম বাড়িতে তোমার কে কে আছে মা? নিজের বলতে কেউ নেই কাকা বাবু। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি। মানে তুমি বেয়ারিশ মাল? কি বললেন? মাল? না মান নয়, মেল। মানে বলছিলাম তোমাদের মধ্যে একেবারে রাজ্যটক মেল। শান্তনু বাম্মরা ছেলে আর তুমিও তাই। তবে কথা কি জানো না, আমার এই পরিবারটা হলো একটা ধর্মপ্রাণ পরিবার। তাই আমরা আমাদের সমস্ত কর্ম ধর্মের মাধ্যমে করি। তা তোমার দীক্ষা হয়েছে মা? দীক্ষা? হ্যাঁ, আজকালকার ছেলে মেয়েরা অবশ্য দীক্ষা ধারে না। আমি তাদের উদ্দেশ্যে বলি, দীক্ষা না নিলে যেমন শিক্ষা লাভ হয় না, তেমনি আত্মার শুদ্ধিকরণ হয় না। আর আত্মার শুদ্ধিকরণ না হলে জীবনে কখনো সুখী হওয়া যায় না। তাই ভাবছি আমি তোমায় দীক্ষা দেব। আপনি আমাকে দীক্ষা দেবেন? হ্যাঁ, আমি চাই না শিল্পার মতো তোমার বিয়ের দিনেও কোনো অঘটন ঘটুক। এসো মা, আজই তোমার দীক্ষাটা ছেড়ে দিলি। এখানটাই বসো। বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমো। অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ।
কাটতে হচ্ছে। এই হলো গুরু আর শিষ্যের মহামিলন। গুরু শিষ্য মনে প্রাণে হৃদয়ে শরীরে একাত্ম না হলে শিক্ষা লাভ সম্পূর্ণ হয় না। আমার নাম দীন কৃষ্ণ ঘোষাল। আমার মুখে কৃষ্ণ, মনে কৃষ্ণ, কিন্তু মগজের জন্য এখানে তুই কীর্তন গাইছিলি? হ্যাঁ, তবে তবে এটা তোমাদের ওই কেলার কীর্তন নয়, এটা ভোগের কীর্তনও নয়, এটা হলো ভবের কীর্তন। কালকে একটা কীর্তনার কাছে এই কীর্তনটা তুলছিলাম, ভাবলাম তাই আমার মামাকে একটু কীর্তনটা তুলে আছি, তাই তুলে এলাম। বলি মামা, এতদিন পরে তাহলে তোমার বিয়ের ফুলটা পুতলো? আমার আবার বিয়ের ফুল নয়তো কি, যতই আমাকে তোমরা তোমাদের বিয়েতে নেমন্তন্ন নাই বা করো না কেন, দেখলে তো কেমন বিয়ের গন্ধ থুঙ্গে থুঙ্গে ঠিক তোলে এলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই বয়সে আমি আবার কাকে বিয়ে করবো? কেন এই মেয়েটাকে বিয়ে না করলে তুমি কি ওকে দলিয়ে দলে অলম অলম করতে পারতে? মামা আমার খুব লজ্জা পেয়ে গেছে। মামি গো, আমি হলাম তোমার একমাত্র ভাগ্নে গাবলু। আমি তোমার বিয়েতে না নীতি বল হব। কি অসভ্যের মতো কথা বলছো? একটা বাবার বয়সী মানুষের সঙ্গে আমাকে এভাবে নোংরা কথা জড়িয়ে বলতে তোমার লজ্জা করছে না? একদম লজ্জা করছে না? এই তর্ক দেখা ঈদে আচ্ছা মামা গো, ঈদের মানেটা কি গো? ওটা ইংরেজিতে একটা গালাগাল। তত গালাগাল না বলো গালাগাল? একদম মস্ত বড় গালাগাল রে বাবা। ওটা বলা মানে তোকে গালি দেওয়া, তোর 14 গোষ্ঠীকে গালি দেওয়া, আমার তত থেকে এমনকি তোর বাপ মাকেও গালি দেওয়া। তিলে দেবো দে, দে, বলো বাবা, আমাকে। শান্ত হো বাবা, শান্ত হো। তোর আগের কি আছে? ও যেমন তোকে ইংরেজিতে গালি দিয়েছে, তেমনি তুই ওকে ইংরেজিতে একটা ফাটাফাটি গাল দিয়ে দে। কিন্তু আমি তো ইংরেজি গালি জানি না মামা। আমি শিখিয়ে দেবো। তাই দাও, বেদ পাতাপাতি রকমের একটা ইংরেজি গালি টিকিয়ে দাও তো, বললেই যেন মেয়েটাকে বলেই তেলে বেগুনের মতো তোলে ওঠে। ঠিক বলেছিস, একটা জবরদস্ত ফাটাফাটি ইংরেজি গালি। কিন্তু কি গালি, কি গালি? মনে পড়েছে, এবার তুই ওর সামনে গিয়ে বলে দিবি আই লাভ ইউ। দেখবি ওই গালিটা শুনে মেয়েটা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে। বলতো I love you, I love you। টিকে গেতি। ওই নম্বরে মেয়েটাকে সাহায্য করার অস্ত্র আমি পেয়ে গেছি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, এই বোকাটাকে গিয়ে ওকে তাড়াবো। কিন্তু মেয়েটা কেন মামা? আর বলিস রে বাবা, কোথাকার কোন একটা অনাথ মেয়ে
শিল্পার বান্ধবীর পরিচয় দিয়ে এই বাড়িতে ঢুকে শান্তনুর ঘাড়ে চেপে বসেছে। এখন শুনছি ও নাকি শান্তনুকে বিয়ে করে এই বাড়ির সমস্ত কিছুর মালকিন হবে। কাল কোলে ওকে আমি দেন তো মাটিটা বা শান্তনুকে বিয়ে করবে তো তুমি ওকে দলিয়ে ধলে কি করছিলে? আমি তো ভাবলাম তুমি ওকে বিয়ে করবে বলে ওভাবে প্রতাপ্ত। আমি তো ওকে দীক্ষা দিচ্ছিলাম। দীক্ষা? থালা খত্তল মামা, দীক্ষা দিচ্ছিলে না খতলামি করছিলে আমি বুঝি না ভেবে তো ভাবলাম যা কুলে নোনাদ মেয়ে দীক্ষা টিক্ষা দিয়ে একটু শুদ্ধ করে রাখি। শান্তনুকে যদি নাথ মানানো না যায় তাহলে ওকেই তো বউ বলে মেনে নিতে হবে। ওই মেয়েটা দখল আমাকে আর আমার তথ্য বুদ্ধিকে আমার বাবা মাকে বিয়ে বলে গালি দিয়েছে, তখন তোকে আমি এ বাড়ির বউতে দেব না। কিন্তু কি করলে হাত দেবো? আমি তো বোকা টোকা তেলে কালা বুদ্ধি তো আমার মাথাতেই আসে না। বলি মামা আমায় একটু কালা বুদ্ধি ডাল দেবে? নিশ্চয়ই দেব। আমার নাম দীন কৃষ্ণ ঘোষাল, আমার মুখে কৃষ্ণ মনে কৃষ্ণ, কিন্তু মগজে কন্যা। তোকে কোথায় কি করতে হবে সব আমি শিখিয়ে দেবো। আয় আচ্ছা কানে কানে কিছু বলছি। মামা তুমি খুব ভালো, খুব ভালো। এতদিন পর বড় দাদা বাবু জীবন ফিরে পেরেছে। লক্ষ্মী প্রতিমার মতো বউ দিয়েছে। বড় বাবু জীবন একেবারে বদলে দিয়েছে। আমি তোমার বড় দাদাবাবুর জীবন বদলে দিইনি গো বিভুদা, বরং সেই আমার জীবন বদলে দিয়েছে। সেই দিনে সেই কঠিন পরিস্থিতিতে সে যদি আমি বিয়ে না করতো তাহলে আজ আমার কি হতো কে জানে। সবই ঈশ্বরের খেলা গো বৌদিমণি, আর তার ইচ্ছাতেই সব হয়েছে। আর যেটা হয়েছে দেখে না তোমরা দুজনে সুখী হবে। বিভুদা আমার বড় দাদা বাবু বড় দুঃখী গো বৌদিমণি। ছোটবেলায় মা মারা গেছে, মায়ের স্নেহ এতটুকু পায়নি। সৎ মা এতটুকু ভালোবাসে না, খালি গাল মন্দ দেয়। কিন্তু এটা তো ঠিক নয়, তা তো প্রতিবাদ করা উচিত। কেমন করে প্রতিবাদ করবে? মাকে যে শত চেষ্টা করলো সে মায়ের আগা সহ্য করতে পারে না। বিভুদা তাই আমি বলছি বৌদিমণি, তুমি দাদাবাবুকে দেখো, দাদাবাবুকে সৎ মায়ের হাত থেকে বাঁচাও। বিভুদা ছেলেটা জন্ম থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে এসেছে, তাকে অন্তত একটুকু সুখের আলো দেখাও, সুখের আলো দেখাও, সুখের ভাগ্যে না থাকলে সুখ পাওয়া যায় না গো বিভুদা। আমিও তো নীলাদ্রিকে নিয়ে সুখে সংসার করতে চেয়েছিলাম, সুখী হতে চেয়েছিলাম, কিন্তু পারলাম কই। নীলাদ্রি এখন কেমন আছে তা আমি জানি না। ওগো ঠাকুর, তুমি আমার অপরাধ নিও না ঠাকুর। আজ স্বার্থপরের মতন আমি শুধু তোমার কাছে একটা জিনিস চাইছি ঠাকুর, নীলাদ্রি যেন আর কোনোদিন এই বাড়িতে ফিরে না আসে ঠাকুর।
আমি তোমার জন্য মতিমরের দোকান থেকে ফুলুরি এনেছি গো, ফুলুরি যেমন মচমচে তাজা তেমনি খেতেও মজা। এই নাও খাও। পিৎজা বার্গার মোগলাইয়ের মতন এত ভালো ভালো খাবার থাকতে তুমি কিনা আমাকে ওই ময়রার দোকান থেকে ফুলুরি এনে দিয়েছো। আমার তো তেমন রোজগার পাতি নেই বউ, তাই এত দামি দামি খাবার আমি কোথা থেকে আনবো? না না, তুমি ঠিকই বলেছো। যতদিন তুমি দামি দামি খাবার খেয়েছো, এই সস্তা খাবার কি এখন তোমার মুখে বানায়? বরং এগুলো আমি ফেলেই দিই। দাঁড়াও, ফেলেই যদি দেবে তাহলে ওই খাবারগুলো তুমি নিয়ে এসেছিলে কেন স্বামী? এগুলো ফেলে যে তোমার মুখের স্বাদ নষ্ট হয়ে যাবে গো। ওইগুলো যদি তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দাও তাহলে পিৎজা বার্গারের থেকেও এর স্বাদ যে অনেক গুণ। তুমি খাবে? সত্যি বলছো গো, তুমি খাবে? কেন খাবো না? তুমি আমার স্বামী, তুমি যদি ভালোবেসে নিজের হাতে আমাকে বিষ খাইয়ে দাও সেটা আমি অমৃত বলে খাবো। সেদিন যদি আসে, অমৃতের পাত্র তোমার মুখে তুলে দিয়ে বিষের বাটি আমি চুমুক দেব। না গো না, বিষ হোক আর যাই হোক আমরা দুজনে সমান ভাগে ভাগ করে নেব। কি হলো? তোমার চোখে জল কেন? তুমি আমাকে খেতে দেবে না? নিশ্চয়ই খাই দেবো, নিশ্চয়ই খাই তাহলে দেবো। তা তুমি নিজের হাতে তুমি আমার হাতে খেতে চাইছো, এই যে আমার কত বড় সৌভাগ্য। আমি নিশ্চয়ই খাই দেবো। এই নাও, এই নাও। এই নাও, হলো তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন স্বামী? আনন্দ গো বউ, আনন্দে। আমার মতো একটা হাদা আমার কাছে এলে তোমার কাছ থেকে যে এত ভালোবাসা পাবে তা যে আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি গো। না গো না, আমি ধন্যা, আমি অনন্যা। আজ আমি যা পেয়েছি তাতে আমার নারী জীবন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। তাই তো আমি স্বামী সোহাগিনী স্ত্রী হয়ে তোমাকে নিয়ে আমি গর্ব করি। এই জনমে আমরা আছি, আর জনমে এই জনমে আমরা আছি, আর কি নীলাদ্রি আবার বেঁচে ফিরে এসেছে। না না, এই মুখ আমি নীলাদ্রিকে কেমন করে দেখাবো? না না, এই মুখ আমি কিছুতেই নীলাদ্রিকে দেখাতে পারবো না। ভাই, ভাই তুই ভালো আছিস?
তুই আবার ফিরে এসেছিস? হ্যাঁ রে দাদা, ডাক্তার তো প্রায় মৃত্যুর খাতাতেই আমার নামটা লিখে দিয়েছিল, কিন্তু তোমাদের ভালোবাসায় আবার নতুন জীবন দান করে আমাকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছি। যে ডাক্তার মাত্র 48 ঘন্টা মেয়াদ দিয়ে দিয়েছিল, সে তুই কি না আজ? আচ্ছা দাদা, হাসপাতালে বেরিয়ে শুনলাম তুমি নাকি হঠাৎ বিয়ে করেছো। এত কিন্তু করছো কেন দাদা? তোমার বিয়েতে আনন্দ করার সুযোগ না পেলেও আজ আমি ভীষণ খুশি, আর সেই খুশিতে তো প্রায় জোর করে ছুটি নিয়ে আমি আমার বৌদির সঙ্গে দেখা করতে চলে এসেছি। তুই আমার কথা শোন ভাই। তোমার সঙ্গে আর কোনো কথা নয়, যা বলার আমি আমার বৌদির সঙ্গে বলবো। তাও এই বুঝে আমার নতুন বৌদি, বৌদি আমায় দেখে এমন মুখ ফিরে গেল কেন? বৌদি, ও বৌদি, বৌদি লজ্জায় মুখ দেখে রইবে কতক্ষণ? চেয়ে দেখো, আমি তো দেবর লক্ষণ। আমি কাছে দেখছি আমারই ভাগ্যটা, আমার ভালোবাসা কিনা আজ আমার বৌদি। এই ঈশ্বর, এই ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে তুমি আমায় অন্ধ করে দিলে না কেন? ঈশ্বর, অন্ধ করে দিলে না কেন? নীলাদি, নীলাদি, তুমি আমার কথা শোনো নীলাদি। একদম চুপ, আমার সঙ্গে তুমি একদম কথা বলবে না। এত এত স্বার্থপর তুমি, যেমনি আমার এক্সিডেন্টের খবর শুনলে অমনি আমাকে তোমার মন থেকে মুছে ফেলে অন্য একজনকে বিয়ে করে নিলে। এই আমার প্রতি তোমার ভালোবাসা, ছি শিল্পা, ছি। তুমি বিশ্বাস করো নীলাদি, আমি এই বিয়ে করতে চাইনি। লগ্ন পোস্টার শব্দ খাড়া করে ওরা সবাই মিলে আমাকে বিয়ে করতে বাধ্য করেছে নীলাদি। লগ্ন পোস্টার তত্ত্ব? আরে ভাই, লগ্ন ফোস্টা, ওই লগ্নে ওর বিয়ে না হলেও লগ্ন ফোস্টা হয়ে যেত, তাই ওকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। তো বাজে কথা, ওসব বাজে কথা। ওই দিন ওই সব কুসংস্কার বলে আমাকে তুমি ভোলাতে পারবে না দাদা। এ না হলে আমরা নতুন ডেট ফিক্স করতাম। আমার প্রতি কি একটুও তোমার ভরসা ছিল না শিল্পা? তোমার দাদাই তো ওখানে গিয়ে বললো যে তোমার নাকি 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তুমি নাকি মারা যাবে, আর তুমি মারা যাবে সেই কথাটা শুনে আমি লগ্ন ভ্রষ্টা হয়ে যাব বলে তাই তো তোমার দাদার সাথে আমাকে বিয়ে করতে বাধ্য করলো নীলাদি। চমৎকার, চমৎকার। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তুমি আমাকে তোমার মন থেকে মুছে ফেলে অন্য একজনের হয়ে গেলে। বাহ, কি অদ্ভুত তোমার চরিত্র শিল্পা, কি অদ্ভুত তোমার চরিত্র। পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর রে ভাই। চুপ! তুমি তো আমার দাদা, তোমাকে তো আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। সেই তুমি কি করে পারলে আমারই ভাগ্যটা, আমারই ভালোবাসার মানুষটিকে বিয়ে করে নিতে? ভাই হয়ে ভাইয়ের বুকে ছুরি বসাতে তুমি পারলে দাদা, তুমি পারলে? তোর বুকে ছুরি বসিয়েছি কিনা তা আমি জানি না রে ভাই, তবে অনেকগুলো মানুষের উৎকণ্ঠ আর ওই মেয়েটার চোখের জল দেখে আমি যে আমার বিবেকের বুকে নিজের অজান্তে ছুরি বসাতে বাধ্য হয়েছি রে ভাই। তবে তুই যদি চাস তোর ভালোবাসাকে আমি তোর হাতে আবার ফিরিয়ে দেবো রে ভাই। না 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 দাদা, না, তা হয় না, তা হয় না দাদা। যে আমাকে মন থেকে মুছে ফেলেছে তাকে নিয়ে আর আমি নতুন করে জীবন গড়তে চাই না। তার যে বরং তোমরা সুখে থেকো, ভালো থেকো। তোমাদের সুখে থাকা দেখে আমি ভালো থাকার চেষ্টা করবো দাদা, আমি ভালো থাকার চেষ্টা করবো। ভেঙে গেল আজ স্বপ্ন, চারিদিকে নিরাকার অন্ধকার, কি নিয়ে বাঁচিব আমি? ভালোবাসা করে আবার, ও ভেঙে গেল আজ স্বপ্ন নীলাদি, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। থামো। সেদিন তুমি তো গিয়ে বলেছিলে
বেঁচে আর ফিরবে না। আমি এবার এবার আমি কেমন করে এই বাড়িতে থাকবো তুমি বলতে পারো? একদিকে একদিকে আমার স্বামী আর অন্যদিকে আমার ভালোবাসার মানুষ নীলাদ্রি। আমি তোমাকে বিয়ে করে অনেক তোমার ভুল করে ফেলেছি, সেই জন্য তোমার অনুরোধ করছি, তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও। না, না, তুমি তুমি যে আমার স্বামী, আমি ভুল করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল। খোলা ঘরের মধ্যে বেলা লাপানা করছো, বলি তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? মা, আরে এই যে মুখ পড়া, বলি জীবনে তো তোর কোনোদিন বিয়ে হতো না, কপালে জোরে এমন একটা কচি বউ পেয়ে এমন যে বউ হ্যাংলা হয়ে উঠেছিস, সে যে আর কি বলবো। ভাষাটা সংযত করে কথা বলুন না। মনে রাখবেন, আপনি যতখানি আমাদেরকে ভালোবাসা দেবেন ততখানি কিন্তু আমাদের কাছ থেকে শ্রদ্ধা পাবেন, আর যতখানি আপনি ঘৃণা ছড়াবেন তার থেকেও দ্বিগুণ বেশি কিন্তু ঘৃণা ছড়াতে আমিও জানি। শাশুড়ি মা, এই কথাটা যদি মনে রাখেন তাহলে আপনার মঙ্গল হবে। শাশুড়ি মা, তোর বই না বড্ড চাটান কথা, ওর তেল আমি থাকবো। শোন ভালা, বিয়ে করেছিস খুব ভালো কথা, এইবার তুই তোর বউকে নিয়ে আলাদা থাকবি, যা। মানবী ছি, আমি নামে মানবী হলো, চরিত্রের তুমি যে এতটা অমানবিক আমি কল্পনা করতে পারিনি। কি বললে? হ্যাঁ, ভোলা আর বৌমাকে দেখে তোমার পাপ আত্মা যতই হিংসায় জ্বলুক না কেন, ভোলা বৌমাকে নিয়ে এই বাড়িতেই থাকবে। একটা কথা মনে রেখো, এখনো কিন্তু এই সংসারটা আমার নীলুর টাকায় চলছে, তাই নীলু বলেছে এদের জন্য একটা টাকাও খরচা করবে না। রোজগারের অহংকার দেখাচ্ছ মানবী, ওর ভোলায় নিজের বুকের পাঁজর দিয়ে তোমার ছেলের সৌভাগ্যের সোপান গড়ে না দিত, তাহলে কোথায় পেত চাকরি? আহ বাবা, তুমি মিছে মিছে তর্ক করছো, মা তো ঠিক কথাই বলছে। সংসারের লোক বাড়লে খরচা তো বাড়বে, আর খরচা বাড়লে তো সংসারের লোককে কাজ তো করতে হবে, তাই আমি কাজ করতে চললাম বাবা। কিন্তু কোথায় রোজগার করবি তুই? কেন বাবা, আমার জন্য ভেবো না বাবা। যারা লেখাপড়া জানে না, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, তারাও তো কোনো না কোনো উপায়ে সংসার চালাচ্ছে। তাদের মতো আমিও না হয় দিনমজুর খাটবো, স্টেশনে গিয়ে কুলিগিরি করবো, তাতেও যদি আমার সংসারের চাহিদা মেটাতে না পারি, তাহলে বাবুদের দাঁড়ে গিয়ে বলবো, বাবু মশাইরা আমাকে একটা পয়সা ভিক্ষা দিন না, বাবু মশাইরা আমাকে একটা পয়সা ভিক্ষা দিন না। ভোলা, জীবন